গুড আফটারনুন। সবাই কি শুনতে পাচ্ছ? ওয়েলকাম মাই মাস্টার ক্লাস অন মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। আজকে হচ্ছে আমার সেশন 2 এবং আজকের টপিক হচ্ছে প্রাইমারি অ্যামেনিউরিয়া। তো মেইন সেশন শুরুর আগে আমি তোমাদের সাথে লাস্ট ক্লাসের কিছু নিয়ে একটু শেয়ার করতে যাচ্ছিলাম। লাস্ট ক্লাসে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের কি কোনো পিডিএফ মানে ফাইলগুলো ডাউনলোড করতে হবে কিনা, গাইডলাইনগুলো লাগবে কিনা। গাইডলাইনগুলো শুধুই মাত্র হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। আমরা যারা এমবিবিএস স্টুডেন্ট আছো তাদের জন্য কোনো গাইডলাইন নামাতে হবে না। আমি যেটুকু বলেছি শুধু সেতটুকুই এনাফ। তো আমি এখন আমার মেইন সেশনে চলে যাচ্ছি। শুরুতেই আবার দেখে নিচ্ছি আউটলাইন গুলা যে আজকে আমরা কি কি নিয়ে আসলে ডিসকাস করব। প্রথমে আমরা একটু বেসিক অ্যানাটমিটা রিভিউ করে নেব, তারপর ডেফিনেশন, টাইপস, ইটিওলজি, ইনভেস্টিগেশন এন্ড ফুল ম্যানেজমেন্টটা, সাথে হচ্ছে কিছু যেগুলো খুব কমন প্রাইমারি এক্সাম্পল, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। কোথাও যদি কোনো প্রবলেম হয় সাউন্ডে বা ভিডিওতে, সাথে সাথে আমাকে একটু নক করো প্লিজ। আজকে আমরা চেষ্টা করব একটু মজার ছলে পড়াটা বোঝানোর জন্য। তো দেখা যাক কেমন এনজয় করতে পারো তোমরা। আচ্ছা, প্রথমেই আমি দেখে নিচ্ছি একজন বিখ্যাত একজন মানুষকে, যে হচ্ছে সফি টার্নার। আই হোপ তোমরা তাকে অনেকেই চিনে থাকো। সে হচ্ছে একটা টিভি সিরিজে, যেটা হচ্ছে গেম অফ থ্রোনস এর অ্যাক্ট্রেস ছিল। তার এই ছবিটা শেয়ার করার পিছনে আসলে আমার কিছু থিম ছিল। এখানে থিমটা হলো, দেখো আমরা যাকে দেখতেছি, সে একজন খুবই বিউটিফুল লেডি, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে যেটা হলো, সে হচ্ছে তার এই এই ফিগারটাকে মেনটেন করার জন্য খুব বেশি এক্সারসাইজ, ডায়েট এগুলি শুরু করেছিল। যার ফলে কি হলো, তার বিএমআই কমে গেছে। সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে, কিন্তু এট লাস্ট সে কতগুলা সমস্যা ফেস করলো। এই সমস্যার একটা হচ্ছে অ্যামেনিউরিয়া। আজকাল আমরা খুব বেশি কিটো ডায়েট নিয়ে চলতেছি, একদম কার্বোহাইড্রেট ইনটেক অফ, শুধুই মাত্র প্রোটিন ইনটেক দিয়ে হচ্ছে, কিন্তু এগুলার যে এফেক্টটা, সেটা কিন্তু একটা বিশাল এফেক্ট পড়ে পরবর্তী জীবনে। এবং এটার একটা অন্যতম এফেক্ট হলো অ্যামেনিউরিয়া। সাথে হচ্ছে আরো অনেক কিছু আছে, কিটো অ্যাসিডোসিস রেজাল্ট হবে। তো এই থিমটা দিয়ে আমি তোমাদেরকে মেইনলি ফোকাস করলাম, যে এতদিন ধরে আমরা এই যে বায়োকেমিস্ট্রিতে পড়ে আসলাম, ফিজিওলজি পড়লাম, সবকিছুতেই দেখবে একটা ব্যালেন্সড ডায়েটের কথা বলা আছে।
এবং ব্যালেন্স ডায়েটের মোটামুটি কার্বোহাইড্রেট হচ্ছে 40 to 50%। সো আমরা যারা চেষ্টা করব ওয়েট লসের জন্য, তারা অবশ্যই কার্বোহাইড্রেটটা মেনটেন করে ব্যালেন্স ডায়েট করে তারপর করব, নতুবা আমাদের অবস্থাটাও কিন্তু হবে এই সোফি টার্নারের মতো। আচ্ছা, আমি এখন চলে আসি আমার বেসিক রিভিউতে। এখানে আমি দেখে নেব ডেভেলপমেন্টালি কিভাবে এই জেনিটাল অর্গানগুলো ডেভেলপ করছে। তো প্রথমে আমরা দেখে নিই যে জেনিটাল রিস থেকে আসতেছে ওভারি, প্রিমোডিয়াল জার্ম সেল থেকে ওভা, সেক্স কর্ডস থেকে গ্র্যানুলোসা সেলস, গিবার্নিকুলাম থেকে ইউট্রোভার অ্যান্ড লাউন্ড লিগামেন্টস, মেসোনেফ্রিক টিউবলস থেকে এপিফোরন এবং প্যারাফোরন, মেসোনেফ্রিক ডাক্টস থেকে গার্টনার ডাক্টস, প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবস এন্ড আপার ভ্যাজাইনা, ইরোজেনিটাল সাইনাস থেকে ব্লাডার, ইউরেথ্রা, ভ্যাজাইনা, প্যারোটাল গ্ল্যান্ডস। এখন দেখো প্যারামেসোনেফ্রিক ডাক্টসে লেখা আছে আপার ভ্যাজাইনা, তাহলে নিশ্চয়ই লোয়ার ভ্যাজাইনা বলে আরেকটা টার্ম আছে। তাহলে লোয়ার ভ্যাজাইনাটা কোথেকে আসতেছে? লোয়ার ভ্যাজাইনাটা আসতেছে হচ্ছে আমার ইউরোজেনিটাল সাইনাস থেকে। তার মানে ভ্যাজাইনার ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা সোর্স থেকে, ওয়ান ফ্রম প্যারামেসোনেফ্রিক ডাক্ট এন্ড অ্যানাদার ফ্রম ইউরোজেনিটাল সাইনাস। এই জিনিসগুলো একটু খেয়াল করো, কারণ আমাদের পরবর্তী আমরা যখন টপিক্সের ভিতরে চলে যাবো এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে। জেনিটাল টিউবারকাল থেকে আসতেছে ক্লাইটোরিস, ইরোজেনিটাল ফোর থেকে ল্যাবিয়া মাইনোরা, ল্যাবিওস্কোটাল সোয়েলিং থেকে ল্যাবিয়া মেজোরা। আচ্ছা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই যে ল্যাটারালি যে আমাদের অ্যাশ কালার যে জিনিসটা, সেটা হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট বা মুলিয়ারিন ডাক্ট, আর এর মিডিয়ালে আছে হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের এক পর্যায়ে এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট ল্যাটারালি থেকে মিডিয়ালে চলে আসে এবং এখান থেকে ডেভেলপ করে ফিমেলের ইউটেরাস এন্ড ফ্যালোপিয়ান টিউব। এবং নিচে দেখো যে সাইনোভ্যাজাইনাল ভালভ, এই সাইনোভ্যাজাইনাল পোর্শনটা থেকে আসতেছে ভ্যাজাইনাল লোয়ার পোর্শনটা, এবং আলটিমেটলি আমাদের জিনিসটা ডেভেলপ করে এই অবস্থায় আসে। এখন এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্টে যদি কোনো প্রবলেম হয়, তখনই কিন্তু যে আমরা ইউট্রাইন অ্যানোমালি গুলা সেগুলা পাই। সেটা হতে পারে তোমার ইউটেরাস বাইকর্নিস, বাইকর্নেট ইউটেরাস, ইউনিকর্নেট ইউটেরাস, আর্কুয়েট ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস। এই ডেভেলপমেন্টের অ্যানোমালি গুলা কিন্তু এই যে এই জায়গাটাতে প্রবলেমের সৃষ্টি ফলে হচ্ছে। আচ্ছা, আমার ক্যামেরাতে কি কোনো প্রবলেম হচ্ছে?
আচ্ছা, এখন আমরা দেখে নেব যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কিভাবে ডেভেলপ করলো ফ্রম 5th উইক থেকে। 5th উইকে এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড বাইপোটেনশিয়াল একটা গোনাড থাকে। সেই গোনাড থেকে কিছু ফ্যাক্টরের প্রেজেন্সে, কিছু জেনেটিক ফ্যাক্টর রিলেটেড, সেখান থেকে সেটা টেস্টিস হবে না ওভারি হবে সেটা ডিপেন্ড করে। এখানে ফ্যাক্টরগুলো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি কি আছে? SRY জিন অন দ্য ওয়াই ক্রোমোজোম, অ্যান্টিমুলারিয়ান হরমোন, SOX9, WT1। এখন যখন SRY জিন অন দ্য ওয়াই ক্রোমোজোম এন্ড AMA ইজ প্রেজেন্ট, তখন কি হবে? তখন হচ্ছে কর্টিক্যাল রিগ্রেশন হবে এবং মেডুলারি প্রলিফারেশন হবে, হয়ে ডেভেলপ করবে টেস্টিস। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি ল্যাক অফ SRY জিন থাকে এবং DAXI থাকে, তখন হবে কর্টিক্যাল প্রলিফারেশন আর মেডুলারি রিগ্রেশন। দেখো একটা অপোজিট। অন দ্য সাইড অফ টেস্টিস সেখানে হচ্ছে কর্টিক্যাল রিগ্রেশন, মেডুলারি প্রলিফারেশন। আর ইন কেস অফ ওভারি হচ্ছে কর্টিক্যাল প্রলিফারেশন, মেডুলারি রিগ্রেশন। এখন টেস্টিস থেকে কি কি সিক্রেট হচ্ছে? টেস্টোস্টেরন এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন। টেস্টোস্টেরন থেকে 5 আলফা রিডাক্টেজের মাধ্যমে কনভার্সন হয়ে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যেটা তোমার ডেভেলপমেন্ট অফ মেল এক্সটার্নাল জেনিটালিয়া হচ্ছে। আর কি করতেছে? ডেভেলপমেন্ট অফ উলফিয়ান ডাক্ট। আর অন্যদিকে যে অ্যান্টি মুলারিয়ান হরমোন, সেটা সার্টারি সেলের উপর কাজ করে রিগ্রেশন অফ মুলারিয়ান ডাক্ট করতেছে। যদি এখন আমি ওভারের দিকে তাকাই, দেখবো কি এখানে আমার কোনো টেস্টোস্টেরন নাই, কোনো অ্যান্টি মুলারিয়ান হরমোন নাই। তার ফলে আমার ডেভেলপ করলো কি? মুলারিয়ান ডাক্ট, অরফিয়ান ডাক্টের রিগ্রেশন হলো এবং ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করলো। তাহলে আমার এখানে মেইন বেসিক ফ্যাক্টর হচ্ছে টেস্টোস্টেরন এবং অ্যান্টি মুলারিয়ান হরমোন। যদি আমার টেস্টোস্টেরন আসে এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন আসে, তখন হবে ডেভেলপমেন্ট অফ মেল এক্সটার্নাল জেনিটালিয়া। আর যদি টেস্টোস্টেরন এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন না থাকে, তাহলে আমার ডেভেলপমেন্ট হবে মুলারিয়ান ডাক্ট। আচ্ছা, এখন পিউবার্টিটা কি? পিউবার্টিটা হচ্ছে একটা পিরিয়ড অফ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। পিউবার্টিতে কি কি চেঞ্জ আসে? সেটা হচ্ছে ব্রেস্ট, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, গ্রোথ স্পার্ট অ্যান্ড মেনস্ট্রুয়েশন। এই পিউবার্টির মধ্যে প্রথম ডেভেলপমেন্টটা হয় কিসে? সেটা হচ্ছে ব্রেস্ট বার্ডিং, যেটাকে আমরা বলি থ্যালার্কি। এরপর ডেভেলপ হচ্ছে পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার, সেটাকে আমরা বলি অ্যাড্রেনার্কি। তারপর হবে পিক গ্রোথ ইন হাইট, তারপর হবে মেনস্ট্রুয়েশন, মেনার্কি। এখন এই থেলার্কি থেকে মেনার্কি আসতে মোটামুটি 3 বছরের মতো টাইম লাগে। এখন একটা পেশেন্ট তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে কি করে না, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য একটা স্টেজিং আছে, সেটা হচ্ছে ট্যানার স্টেজিং। ট্যানার স্টেজিং এ আমরা কোন কোন সাইডটা দেখবো? একটা দেখবো ব্রেস্ট দেখবো, আর হচ্ছে পিউবিক হেয়ারের ডেভেলপমেন্টটা দেখবো। সেই অনুযায়ী এটাকে আমরা স্টেজিং করবো, স্টেজ 1 থেকে স্টেজ 5। স্টেজ 1 এ কি দেখতেছে? যখন ব্রেস্টের ডেভেলপমেন্টে প্রথম থাকবে শুধু একটা এলিভেশন অফ প্যাপিলা, সেটা হচ্ছে অ্যারাউন্ড 8 to 9 ইয়ার্স। তারপর ডেভেলপ করবে কি? ব্রেস্ট পার্টটা পালপেবল হবে, সাথে হচ্ছে এনলার্জমেন্ট অফ অ্যারিওলা হবে। থার্ড স্টেজে গিয়ে ফার্দার এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অ্যারিওলা উইথ নো সেপারেশন অফ কন্ট্রোলস। এবং এটা হয় মোটামুটি 11-11.5 বছরের দিকে। স্ট্যান্ডার্ড স্টেজ 4 এ গিয়ে পাবো প্রজেকশন অফ দ্য অ্যারিওলা অ্যান্ড প্যাপিলা টু ফর্ম এ সেকেন্ডারি মাউন্ট। আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে পিউবার্টি ম্যানোরেজিয়া, সেখানে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড স্টেজিং 4 মানে একটা মেয়ে যখন পিউবার্টিতে যাচ্ছে, তখন তার স্ট্যান্ডার্ড স্টেজিং 4 হবে ব্রেস্টের এবং পিউবিক বা অ্যাক্সিলারি হেয়ারের। আর স্ট্যান্ডার্ড 5 এ গিয়ে হচ্ছে সেকেন্ডারি ডেভেলপমেন্ট অফ দ্য অ্যারিওলা। এটা হচ্ছে মোটামুটি 14 to 14.5 ইয়ার্স। অপোজিট সাইডে যদি আমরা পিউবিক হেয়ারটা দেখি, স্টেজ 1 এ আসতেছে নো পিউবিক হেয়ার, স্টেজ 2 থেকে স্পার্স গ্রোথ অফ মিনিমালি পিগমেন্টেড হেয়ার, স্টেজ 3 থেকে ডার্ক অ্যান্ড কোর্স হেয়ার, 4th স্টেজে গিয়ে অ্যাডাল্ট টাইপ অফ হেয়ার, অ্যান্ড 5th স্টেজে গিয়ে হবে ইনভার্স ট্রায়াঙ্গেলটা। এবং এই 5th স্টেজে তখন হবে যখন হচ্ছে অ্যারাউন্ড 14 ইয়ার্স। এবং একটা জিনিস খেয়াল করবা যে ব্রেস্ট ডেভেলপমেন্ট আগে এবং পিউবিক হেয়ার ডেভেলপমেন্টটা পরে। এবং এটা থেকে ব্রেস্ট থেকে পিউবিকের যে একটা স্টেজ, যেমন স্টেজ 3 তে যদি দেখি, সেক্ষেত্রে ব্রেস্টের যদি স্টেজটা আমরা হিসাব করি, তখন ধরি আমরা যদি 11.5 ইয়ার্স বলি, পিউবিক হেয়ারটার সাথে আমরা আরো 6 মান্থ যোগ করে 12 ইয়ার্স ধরবো। মানে একটা স্টেজ ব্রেস্টের জন্য যা হবে, অপর স্টেজটা পিউবিক হেয়ারের জন্য মোটামুটি এটা 6 মাসের গ্যাপ লাগে।
এখন অ্যামেনিউরিয়াটা কি? অ্যামেনিউরিয়াটা হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, কিন্তু এটা হচ্ছে একটা সিম্পটম, এটা কোনো ডিজিজ না। লাস্ট ক্লাসেও আমি এটা নিয়ে আলোচনা করেছি যে কি কি ফ্যাক্টর আসলে একটা মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য লাগে। পাঁচটা বেসিক ফ্যাক্টর, সেটার মধ্যে প্রথমটাই হবে নর্মাল ফিমেল ক্রোমোসোমাল প্যাটার্ন, কোঅর্ডিনেট হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, রেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম, anatomical patency of outflow tract, active support of the thyroid and adrenal gland। দেখো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কিন্তু মেইন স্টেরোজেনেসিসটা হচ্ছে, আর থাইরয়েড হরমোন হচ্ছে টোটাল মেটাবলিজমটাকে কোরিলেট করে। সেই কারণে এই দুটা গ্ল্যান্ডে, থাইরয়েড প্লাস অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যে কোনো একটাতে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু নর্মাল মেনস্ট্রুয়েশনটা হবে না। এখন ক্লিনিক্যাল টেস্টটা কি? ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি স্টেজ কোনটা? যখন সেটা বিফোর পিউবার্টি। আর সেকেন্ডারি কোনগুলোকে বলবো? ডিউরিং প্রেগনেন্সি, ল্যাকটেশন অ্যান্ড ফলোইং মেনোপজ। প্যাথোলজিক্যালও দুইটা ভ্যারাইটি, কনসিল্ড অ্যান্ড রিয়েল। কনসিল্ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড। রিয়েলটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এই যে ক্রিপ্টোম্যানুরিয়া টার্মটা, সেটা কিন্তু আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংও পড়েছিলাম, যেটা আমাকে হাইপোম্যানুরিয়া বলেছিলাম, সেটা কিন্তু ক্রিপ্টোম্যানুরিয়া। সেখানে হচ্ছে অ্যাকোয়ার্ড কজটা ছিল। অ্যাকোয়ার্ড কজে কোনটা ছিল? অ্যাশারম্যান সিনড্রোম। আর এখানে আমরা যেটা দেখতেছি, সেখানে দুটা ভাগ করছি, প্রাইমারি অ্যামনিয়া থাকবে শুধুই কনজেনিটাল পোর্শনটা। আরেকটা হিসেবে বলা যায় যে কনজেনিটালটা হচ্ছে প্রাইমারি অ্যামনিয়ার পার্ট, অ্যাকোয়ার্ডটা হচ্ছে সেকেন্ডারি অ্যামনিয়ার পার্ট। এখন এই যে ফিজিওলজিক্যাল অ্যামনিয়াটা হচ্ছে, মানে এই প্রত্যেকটা স্টেজে কি কারণে ফিজিওলজিক্যাল অ্যামনিয়া থাকতেছে? যদি আমরা বিফোর পিউবার্টিতে খেয়াল করি তাহলে দেখবো কি, তখন হচ্ছে গোনাডিট্রফিন যেটা পিটুইটারি থেকে সিক্রেট হচ্ছে, ওটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে সিক্রেট হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ওভারিয়ান ফলিকলে যে স্টেরোজেনেসিসটা সেটা ইনএফেক্টিভ। দ্যাটস ওয়াই ইস্ট্রোজেন লেভেলটা লো। ডিউরিং প্রেগনেন্সি ইস্ট্রোজেন এবং বিটা এসিজি দুটাই বেশি হয়ে যাচ্ছে ফ্রম টপোপ্লাস্ট থেকে সিক্রেট হয়ে। এটা কি করে? সাপ্রেস পিটুইটারি গোনাডোট্রফিন, সো নো ম্যাচুরেশন অফ ফলিকল। During lactation, a high level of prolactin inhibits ovarian response to follicle stimulating hormone, no follicular growth, and last stage কি হচ্ছে? hypoestrogenic stage। এখন প্রাইমারি অ্যামোনিয়াটা কি? প্রাইমারি অ্যামোনিয়া যখন আমরা ডেফিনেশনটা বলবো, আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা কি, তার গ্রোথটা নর্মাল কিনা এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা প্রেজেন্ট কিনা। যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকে তাহলে আমার এটা লাস্ট লিমিটটাকে আমরা ধরতেছি 15 ইয়ার্স। আর যদি কোনো ধরনের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক না থাকে, গ্রোথটাও নর্মাল না হয়, সেক্ষেত্রে আমার লাস্ট লিমিট হচ্ছে 13 ইয়ার্স। এটা হচ্ছে কারেন্ট থেকে। তোমরা যদি 14 ইয়ার্স আর 16 ইয়ার্স বলো, মানে যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসেন্সে 14 ইয়ার্স আর প্রেজেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স 16 ইয়ার্স, সেটাও কিন্তু অ্যাপ্রুভড। তাহলে আমার ডেফিনেশনটা কি দাঁড়ালো? প্রাইমারি amenorrhea means absence of menstruation by the age of 15 years in the presence of normal secondary sexual characteristics or by 13 years of age if secondary sexual characteristics have not developed। এখন এটা ইটিওলজিটা কি? ইটিওলজিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। আমরা যখনই কোনো একটা পড়া পড়বো, আমরা মানে সকলে ছকে পড়বো বা পয়েন্ট পয়েন্ট করে পড়বো, তাহলে দেখবে আমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। এখানে ইটিওলজিগুলো কি কি? hypogonadotrophic hypogonadism, hypergonadotrophic hypogonadism, abnormal chromosomal pattern, developmental defect of genital tract, dysfunction of thyroid and adrenal cortex, metabolic disorders, systemic illness, and unresponsive endometrium। এখন হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজমের কোন পোর্শনগুলো আছে? এটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে ডিলেড পিউবার্টি, hypothalamic and pituitary dysfunction, যেটা আমাদের স্ট্রেস, ওয়েট লস, এক্সেসিভ এক্সারসাইজ, অ্যানোরেক্সিয়া নার্ভাসা। আমরা প্রথমের দিকে যে ছবিটা দেখালাম সফি, সেইটার কিন্তু মেইন কজ ছিল এই ওয়েট লস এন্ড এক্সেসিভ এক্সারসাইজ। কালমান সিনড্রোম, সিএনএস টিউমার। হাইপারগোনাডোট্রফিক হাইপোগোনাডিজমে প্রাইমারি ওভারিয়ান ফেইলিউর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গ্যালাক্টোসেমিয়া, এনজাইম ডেফিসিয়েন্সি। খেয়াল করো, এটা কিন্তু হাইপারগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, not hypergonadism. Abnormal chromosomal pattern কি কি included? Turner syndrome, androgen insensitivity syndrome.
imperfect hymen, transverse vaginal septum, complete absence of vagina, Mullerian agenesis, এগুলা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্ট অফ জেনিটাল ট্র্যাক্ট। ডিসফাংশন অফ থাইরয়েড এবং অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে রয়েছে অ্যাডেনোজেনিটাল সিনড্রোম বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, ক্রিটিনিজম। মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে জুভেনাল ডায়াবেটিস। সিস্টেমিক ইলনেসের মধ্যে হচ্ছে ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু আমাদের দেশে খুবই প্রিডমিনেন্ট, এবং আমরা যখন একটা প্রাইমারি অ্যামোনিয়ার পেশেন্ট সাসপেক্ট করবো আমাদের পেশেন্টের টিবি আছে কিনা সেটাও কিন্তু এক্সক্লুড করে নিতে হবে। আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম হচ্ছে কনজেনিটাল। দেখো আমি প্রথমেই বলেছিলাম কনজেনিটালটা হচ্ছে প্রাইমারি অ্যামনিওরিয়ার কজে, আর যেটা অ্যাকোয়ার্ড সেটা যাবে সেকেন্ডারি অ্যামনিওরিয়ার কজে। এখানে কনজেনিটাল হচ্ছে ইউটেরাইন সাইনিকিয়া, যেটা কারণটা হচ্ছে টিউবারকুলার। আর যদি এটা অ্যাকোয়ার্ড হতো সেটা হতো অ্যাশারম্যান সিনড্রোম। এখন ম্যানেজমেন্ট কি? একটা পেশেন্ট তো আসলো, তোমাকে কমপ্লেন করলো যে ম্যাডাম আমার তো এখনো মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়নি। তুমি তাই কিভাবে ম্যানেজ করবা? একটা ম্যানেজমেন্টে কিন্তু 4টা পোর্শন। প্রথম পোর্শনটা কি? সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং। সেকেন্ড পোর্শন হচ্ছে এক্সামিনেশন। থার্ড পোর্শন হচ্ছে ইনভেস্টিগেশন। এবং ফোর্থ পোর্শন হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে আমার একটা ম্যানেজমেন্ট তখনই কমপ্লিট হবে যখন আমি একটা পেশেন্টের হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, তারপর হচ্ছে আমি তাকে কি কি রিলেভেন্ট ইনভেস্টিগেশন লাগে সেগুলো দিব, তারপর সেই ইনভেস্টিগেশন ডায়াগনোসিস চিন্তা করে আমি তাকে ট্রিট করব। তাহলে ম্যানেজমেন্টের প্রথমে যে ফিজিক্যাল এক্সামিনেশনটা কি করতেছে, আমি প্রথম চেক করব তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে না নাই। যদি থাকে সেটা টেনার স্টেজিং কত। আমার স্টুডেন্টদের জন্য বলতেছি, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার তোমাদের স্ট্যান্ডার্ড স্টেজিং লাগবে না, শুধু নামটা জানলেই চলবে। আমরা শুধুই দেখবো তার ব্রেস্টটা ডেভেলপড কিনা আর তার পিউবিক এবং অ্যাক্সিলারি হেয়ারটা আছে কিনা, এবং একটা ডিটেলস হিস্ট্রি নিব তার কোনো মেডিকেল ডিজিজ আছে কিনা। যেমন তার হাইপোথাইরিজম থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, টিউবারকুলোসিস থাকতে পারে। এই জন্য এগুলো আমাকে সর্ট আউট করতে হবে। এরপর ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি দেখলাম তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন, এক্সটার্নাল আর ইন্টারনাল জেনিটালিয়াটা কেমন। ইনভেস্টিগেশনও আমি একটা ভাগ ভাগ করে করছি। সেটা কি কি? হেমাটোলজিক্যাল, ইমেজিং, স্পেশাল। হেমাটোলজিক্যাল আমরা কি কি দেখবো? ব্লাড ফর ইএসআর। ইএসআরটা কেন দেখতেছে? হাই ইএসআর, ফ্যাক্টর অফ দ্য কি? টিউবারকুলোসিস। একটা ওজিটিটি করব, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, তার ডায়াবেটিস আছে কিনা, জুভেনাল ডায়াবেটিস। মন্টোস টেস্ট করব, দেখবো তার কোনো টিউবারকুলোসিস আছে কিনা। হরমোনের মধ্যে কোনগুলো দেখতে পারি? হরমোনগুলোর মধ্যে আমি দেখবো হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ইস্ট্রাডিওল, টেস্টোস্টেরন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এন্ড প্রোলাক্টিন। হরমোনের লেভেলটা কি নরমালে, নাকি বিলো, নাকি আপার। ইমেজিং এর মধ্যে আমরা কি করব? আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, একটা হিস্টোসালপিঙ্গোগ্রাম করব। আর কিছু স্পেশাল টেস্টের মধ্যে হচ্ছে ক্যারিওটাইপিং, হিস্টোস্কোপি, ল্যাপারোস্কোপি। এখন ইনভেস্টিগেশনটা করার সময় আমি একটা ভাগ করে ফেলবো, তার ফলে কি আমার ডায়াগনোসিস করাটা খুব ইজি হবে। ভাগটা কি? প্রথমেই আমি দেখে নিব যে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে না নাই। যদি তার সেকেন্ড সোনোগ্রাম বা ল্যাপারোস্কোপি করতে দেব। এখন আল্ট্রাসোনোগ্রাম করে আমি দেখবো যে তার ইউট্রাসটা প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। যদি আমি অ্যাবসেন্ট পাই সেক্ষেত্রে আমি তাকে সাজেস্ট করব ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং করে আমি দেখলাম 46XX, তার মানে হচ্ছে সে মুলেরিয়ান অ্যাজেনেসিস। আর যদি 46XY হয় তাহলে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভ সিনড্রোম। যদি ইউটেরাস প্রেজেন্ট থাকে তাহলে আমার কি? সেটা হয়তো আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন অথবা নরমাল অ্যানাটমি। যদি নরমাল অ্যানাটমি পাই তাহলে আমাকে হরমোন স্টাডিতে চলে যাবে। হরমোন স্টাডিতে আমি কোনগুলো করবো আগেই বললাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোলাক্টিন এস্টিমেশন। এখন এই হরমোনগুলোর বাড়া কমা দেখে আমি বুঝতে পারবো যে সেটার ডায়াগনোসিসটা কি। যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন দুইটাই কম থাকে বা নরমাল রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমার ধরতে হবে যে এটা ফিজিওলজিক্যাল ডিলে অথবা হাইপোথ্যালামিক কজ। যদি এলএস আর এফএস দুইটাই বাড়ে কিন্তু এলএসটা এফএস এর চেয়ে বেশি, সেক্ষেত্রে পিসিওএস। এফএসএস এলএস দুইটাই অনেক বেশি, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলার, রেজিস্ট্যান্ট ওভারি, গোনাডাল ডিজেনেসিস। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন করলাম, দেখলাম অ্যাবনর্মাল, সেটা হয়তো হাইপার অথবা হাইপোথাইরয়েডিজম। প্রোল্যাকটিন ইনক্রিজ, হাইপার প্রোল্যাকটিনিমিয়া। সেক্ষেত্রে আমাকে একটা এমআরআই অথবা সিটি স্ক্যান করে দেখতে হবে যে তার সেলাটার শিকাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা।
এখন যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স পুয়ার থাকে, মানে টেন স্টেজ 1 বা 2 অথবা অ্যাবসেন্ট, তাহলে সেক্ষেত্রে আমি ফ্যাক্টর কি ধরবো? সেক্ষেত্রে ফ্যাক্টর ধরবো আমি হাইট। হাইট যদি নর্মাল হয় অথবা শর্ট হয়। এখানে কি ধরলাম? শর্ট মানে কত? 60 ইঞ্চের কম বা 150 সেন্টিমিটারের নিচে। যদি নর্মাল হয় তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন করতে দিব। করে দেখলাম ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন দুটাই লো বা নর্মাল, তার মানে কি ফিজিওলজিক্যাল ডিলে অথবা ক্যালমান সিনড্রোম, তখন আমি তাকে ক্রেনিয়াল সিটি অর এমআরআই করতে দেব। যদি হাই থাকে সেক্ষেত্রে আমি তাকে ক্যারিওটাইপ করতে দেব। ক্যারিওটাইপে যদি 46 ডাবল এক্স পাওয়া যায় তাহলে প্রাইমারি ওভারিয়ান ফেলিয়ার, রেজিস্ট্যান্ট ওভারি, গোনাডাল অ্যাজেনেসিস। যদি 46 এক্সওয়াই হয় তাহলে গোনাডাল অ্যাজেনেসিস। একইভাবে যার হাইটটা শর্ট, তারও যদি আমি ফলিকল স্টিমুলেটিং বা লুটিনাইজিং হরমোন করে দেখলাম লো, হাইপোথ্যালামো পিটুইটারি ডিসফাংশন, ইন্ট্রাক্র্যানিয়াল লেশন, কি করব? এটা ক্রেনিয়াল সিটি অর এমআরআই করতে দিব। আর যদি হাই থাকে সেক্ষেত্রে আমাকে ক্যারিওটাইপিং করব। ক্যারিওটাইপিং আমি কি কি পেতে পারি? 45 এক্সও বা 46 এক্সএস। এটা কি? এটা হচ্ছে টার্নার সিনড্রোম অথবা টার্নার মোজাইক, যেটা হচ্ছে গোনাডাল ডিজেনেসিস। এখন আমরা চলে আসবো মানে কিছু কমন যে প্রাইমারি অ্যামনোরিয়া কেসগুলো আমরা পাই সেগুলো নিয়ে। তো প্রথমেই আমরা ডিসকাস করতেছি ক্রিপ্টোম্যানুরিয়া নিয়ে। ক্রিপ্টোম্যানুরিয়াটা কি জিনিস? ক্রিপ্টোম্যানুরিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে মেনস্ট্রুয়াল ব্লাডটা ফেলস টু কাম আউট ফ্রম দ্য জেনিটাল ট্র্যাক্ট ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য প্যাসেজ। মানে তার নর্মাল মেনস্ট্রুয়েশনটা হচ্ছে কিন্তু তার প্যাসেজে কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন, তার ফলে কি সেই মেনস্ট্রুয়াল ব্লাডটা বাইরে আসতে পারতেছে না। তাহলে কি হলে সে ওখানেই কিন্তু এন্ট্রাপ্ট হচ্ছে। এখন এটা কজ কি কি হতে পারে? কজ হতে পারে যদি কনজেনিটাল হয় সেক্ষেত্রে হবে ইমপারফেক্ট হাইমেন, আর যদি অ্যাকোয়ার্ড হয় সেক্ষেত্রে হচ্ছে সার্ভাইকাল স্টেনোসিস ফলোইং অ্যাম্পুটেশন, কোনাইজেশন অর ডিপ কটারাইজেশন। এখন অ্যাম্পুটেশন সার্ভাইকাল স্টেনোসিস হচ্ছে, সেটা কার ক্ষেত্রে হতে পারে? হয়তো একটা পেশেন্টের সিএ সার্ভিক্স ছিল, তার হচ্ছে সার্ভিক্সটা ফেলে যেতে, সে রিপ্রোডাক্টিভ এজে, তারপরে কিন্তু তার সার্ভাইকাল স্টেনোসিস ডেভেলপ করতে পারে এবং পরবর্তীতে সেখান থেকে হবে ক্রিপ্টোম্যানুরিয়া। আমরা যদি এই ছবিটাতে দেখি, এখানে আমরা কি লিখছি? হেমাটোকলপোস। এটা কি? হেমাটোমেট্রা। হেমাটোকলপোস মানে কালেকশন অফ ব্লাড ইন দ্য ভ্যাজাইনা, আর কালেকশন অফ ব্লাড ইন দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি হচ্ছে হেমাটোমেট্রা। যখন ভ্যাজাইনা ডিস্টেন্ডেড হয়ে আর পসিবল না, তখন সেটা যাবে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। যখন এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে ডিস্টেন্ডিং পাওয়ারটা ফুল হয়ে গেছে, তখন সে যাবে ফ্যালোপিয়ান টিউবে, যেটাকে আমরা বলতেছি হেমাটোসালপিংস। আচ্ছা দেখো, কলপোস মানে কি? ভ্যাজাইনা। এই যে আমরা কলপোস্কোপি করি সিএস সার্ভিস দেখার জন্য, আমরা জানি কি কলপোস্কোপি কি কাজে ব্যবহার হয়? সিএস সার্ভিস আছে কিনা, সিআইএন আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু এই যে ভ্যাজাইনাল কার্সিনোমা বা ভালভাল কার্সিনোমা এক্সটেনশন, সেগুলোও কিন্তু আমরা কলপোস্কোপি দিয়ে দেখতে পারি। এখন যদি আমার ইমপারফেক্ট হাইমে হয়, মানে অবস্ট্রাকশনটা হচ্ছে লোতে হয়, তাহলে প্রথম শুরু হবে কি দিয়ে? মানে অবস্ট্রাকশন বাইরের, একদম বাইরের জায়গাটা অবস্ট্রাকশন, তাহলে হচ্ছে প্রথমে এন্ডোমেট্রিয়াল থেকে ব্লাডটা আসতেছে, মেনস্ট্রুয়াল ব্লাড, সে ভ্যাজাইনাতে এসে ডিস্টেন্ডেড করতেছে, জমা হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, হয়ে করলো হেমাটোকলপোস। এরপর এটা ডিস্টেন্ডেড, এটার আর কোনো ডিস্টেনশন নাই, করা সম্ভব না, তখন সেই ব্লাডটা জমা হতে থাকবে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে, করবে হেমাটোমেট্রা। এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি পুরা ফিল আপ, ব্লাডটা তখন যেতে থাকবে ফ্যালোপিয়ান টিউবে, ইউটেরাইন অস্টিয়াম দিয়ে চলে যাবে ফ্যালোপিয়ান টিউবে, তৈরি করবে হেমাটোসালপিংস। কিন্তু যদি অবস্ট্রাকশনটা আমার এই সার্ভিক্স বরাবর হয়, তাহলে কিন্তু কি হচ্ছে? ব্লাডটা এই এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি থেকে ভ্যাজাইনাতেই আসতে পারতেছে না, তার মানে আমার এখানে অ্যাকুমুলেশন অফ ব্লাডটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে, তার মানে হেমাটোমেট্রা, দেন এখান থেকে হেমাটোসালপিংস। এখানে কিন্তু হেমাটোকলপোসটা হবে না। তাহলে প্যাথোফিজিওলজিটা কি হলো? If the site of obstruction is low down in the vagina, the accumulated blood results in hematocolpos, hematometra and hematosalpinx. আর যদি অবস্ট্রাকশনটা হয় সার্ভিসে, তাহলে হবে হেমাটোমেট্রা এন্ড হেমাটোসালপিংস। এখানে আরেকটা কথা, হেমাটোকলপোস প্রডিউসেস এ মার্কড ইলংগেশন অফ দ্য ইউরেথ্রা, যেটা করে রিটেনশন অফ ইউরিন, কিন্তু এটা হচ্ছে অনেক লেট স্টেজে, তার আগেই পেশেন্ট তোমাকে কমপ্লেন নিয়ে চলে আসবে।
এখন ক্লিনিক্যাল ফিচারটাকে, ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে পেশেন্টের এজটা হবে 13 to 15 ইয়ার্স এর মধ্যে, এবং সে বলবে কি তার একটা মাসের একটা নির্দিষ্ট সময়ে তার একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে। তারপর যদি আমি তাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, দেখবো যে একটা ইউনিফর্ম গ্লোবুলার মাস হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে। পালভার ইন্সপেকশন করলে দেখবো হাইমেনটা বাল্জ। আর রেকটাল যদি এক্সামিনেশন করি তাহলে পাবো ফুলনেস অফ দ্য ভ্যাজাইনা এন্ড ইউটেরাস মাস। এখানে কিন্তু পার রেকটাল এক্সামিনেশন, নট ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আর পার রেকটাল এক্সামিনেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিজিটাল এক্সামিনেশন আমাকে আমার সিম পজিশনে নিতে হচ্ছে, কিন্তু পার রেকটালটা কিন্তু আমরা করব ডর্সাল পজিশনে। এবং গাইনির বেশিরভাগ কেসগুলো যে প্রাইমারি অ্যামনিওর কেস বা সিএ সার্ভিসে যখন আমরা রেকটাল এক্সামিনেশন গুলো করি সবই কিন্তু পার্ট রেকটাল, নট ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। সার্জারি যখন আমরা করতে থাকি হেমোরয়েড দেখতেছি কিনা বা প্রোস্টেট টেনলার্স কিনা, তখন কিন্তু ছিল ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এটাই কিন্তু এখানকার ডিফারেন্স। এখন যদি আমরা ছবিটা দেখি, দেখো এখানে একটা ব্লুইশ কালারে দেখা যাচ্ছে যে মেমব্রেনটা বাল্জ হয়ে আছে। ম্যানেজমেন্টটা কি করব? ম্যানেজমেন্টটা হচ্ছে আমরা একটা ক্রুশিয়েট ইনসিশন দিব, যেগুলো হাইমেনেক্টমি। ক্রুশিয়েট ইনসিশন দিয়ে ব্লাডটা ড্রেনেজ হওয়ার জন্য ওয়েট করব। এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে স্পন্টানিয়াসলি এক্সকেপ অফ ব্লাড করতে দেব। কোনো এই উপরে হাইপোগ্যাস্ট্রিক রিজনে কোনো প্রেসার দিব না, এখানে কোনো সাকার বা ড্রেন দিব না। এটা কি হবে, নিজের থেকেই প্রেসারে বের হয়ে চলে আসবে। আর এটা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিস ইন স্টেনোসিস। যদি স্টেনোসিস হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে ডাইলেটেশন অফ দ্য সার্ভিস করতে হবে। এবং ক্রুশিয়েট ইনসিশনটা দিয়ে অপারেশনটা করার পর আমাদেরকে কিন্তু 1 থেকে 3 সাইকেল খেয়াল করতে হবে যে পেশেন্টের মেনস্ট্রুয়েশনটা ঠিকমতো হচ্ছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টেনোসিস হওয়ার চান্স বেশি। আচ্ছা, এখন প্রাইমারি অ্যামনিওর কজটাকে যদি আমি একটা শর্ট ফর্মে নিয়ে আসি তাহলে আমরা মনে করতে পারি কি এক্স মাস। এই এক্সটা কি, এই যে টার্নার সিনড্রোমে 45XO, এখানে কিন্তু নর্মাল একটা এক্স নাই, সেখান থেকে এক্স, মুলার এজেনেসিসের এম, অ্যান্ড্রোজেন ইনসিডিউস সিনড্রোমের এ, সয়ার সিনড্রোমের এস। তাহলে আমরা যে শর্টে মনে রাখতে পারি যে এক্স মাস, এটা হচ্ছে কমন কজেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। টার্নার সিনড্রোমটা কি? এখানে হচ্ছে আমরা পাবো কি ক্যারিওটাইপটা হচ্ছে 45XO। কেন হবে? নন ডিসজাংশন অফ দ্য সেক্স ক্রোমোজোম। Being without a Y chromosome, all affected individual appear female. স্টুডেন্টদের জন্য শুধু টার্নার সিনড্রোমটা পড়লেই হবে, আর এক্সট্রা হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোমের ছবিটা একটু দেখে রাখবা। আচ্ছা, এখন যদি আমরা ছবিটা দেখি, আমরা যেমন কুশিং সিনড্রোম চিন্তা করলে একটা মনে করি যে একটা অ্যাপল শেপড অ্যাবডোমেন দেখা যাচ্ছে, তেমনি টার্নার সিনড্রোমের ছবিটা আমাদের মনের মধ্যে বা চোখের মধ্যে ভাসায় ফেলতে হবে। কি দেখবো? প্রথম চিন্তা করবো পেশেন্টটা কমপ্লেন নিয়ে আসবে শর্ট স্ট্যাচার, হাইটটা হবে 150 সেন্টিমিটার এরকম, হেয়ার লাইনটা হবে লো হেয়ার লাইন, শিল্ড শেপ চেস্ট, ওয়াইডলি স্পেসড নিপলস, শর্টেড মেটাকার্পাল ফোর, স্মল ফিঙ্গারনেলস, fold of skin, poor breast development, elbow deformity, এখানে কিউবাস ভালগাস পাবো। তারপর যদি আমরা দেখি আলট্রাসোনোগ্রাম ল্যাপারোস্কোপি করে, সেখানে পাবো স্ট্রিক্ট গোনাড, পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন হবে না। তাহলে আমরা যদি পয়েন্টগুলো আবার দেখে নিই, লিডিং কমপ্লেইন গুলো হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া, ডিলেড সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স, পুরলি ডেভেলপড এক্সটার্নাল জেনিটালিয়া, শর্ট স্ট্যাচার। আদার ফিচার গুলো কি? শিল্ড চেস্ট, ওয়েবিং অফ নেক, কিউবিটাস ভালগাস, মেন্টাল রিটার্ডেশন, কালার ব্লাইন্ডনেস, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, রেনাল। যে কোনো একটা অ্যাবনর্মালিটি পেলে সাথে আমার আধার কোনো অর্গানে অ্যাবনর্মালিটি আছে কিনা সবসময় সর্ট আউট করতে হবে। কার্ডিয়াক অ্যাবনর্মালিটি কি কি থাকতে পারে? অ্যাওর্টিক স্টেনোসিস, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। রেনাল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে হর্ষ কিডনি। এখানে আমরা কিছু অটোইমিউন ডিজিজ পাবো, যেমন হাশিমোটোস থাইরয়েডিস, এডিসন ডিজিজ। ইউট্রাস এন্ড ফ্যালোপিয়ান টিউবটা হবে হাইপোপ্লাস্টিক আর গোনাডসটা হবে স্ট্রিক। ইনভেস্টিগেশন কি করব? প্রত্যেকটা প্রাইমারি অ্যামেনোর ইনভেস্টিগেশনে দেখবা আছে আলট্রাসোনোগ্রাম, হরমোনাল স্টাডি, ক্যারিওটাইপিং, ল্যাপারোস্কোপি, এই 4টা ভাগে। আলট্রাসোনোগ্রাম, হরমোনাল স্টাডি, ক্যারিওটাইপ, ল্যাপারোস্কোপি।
আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কি দেখবো? দ্য ইন্টারনাল জেনিটালি প্রেজেন্ট, ইউট্রাস আছে কিন্তু সেটা হাইপোপ্লাস্টিক। স্টাডিওল লেভেলটা দেখবো লো, কিন্তু এফএসএস আর এলএস লেভেলটা হবে এলিভেটেড। ক্যারিওটাইপিকটা কি হবে? 45 এক্সো। আর ল্যাপারোস্কোপি করলে দেখবো হাইপোপ্লাস্টিক গোনাড। ইউট্রাসটা, ফ্যালোপিয়ান টিউবটা হাইপোপ্লাস্টিক। ট্রিটমেন্ট কি দিব? লো ডোজ ইস্ট্রোজেন, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন 0.625 মিলিগ্রাম ওরালি ডেইলি ফর 25 ডেজ। আর প্রজেস্টেরনটা কিভাবে দিব? লাস্ট 10 ডেজ। তাই 25 ডেজ যদি আমরা ইস্ট্রোজেন দেই, লাস্ট প্রজেস্টেরনটা কত থেকে কততম দেব? 15 থেকে 25তম দিনে দিব প্রজেস্টিন। কি দিতে পারি? মেড্রোক্সিপ্রজেস্টেরন অ্যাসিটেট লাস্ট 10 ডেজে, এবং সেটা স্টার্ট করতে হবে 13 ইয়ার্স অফ এজের পর থেকে। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, তার নাম হচ্ছে মিসি মার্লো। সে হচ্ছে টার্নার সিনড্রোমের একটা পেশেন্ট। এখানে এটা দেখার থিমটা হলো, একটা পেশেন্টের যত অ্যাবনর্মালিটি থাকুক না কেন, তার যদি মানসিক শক্তিটা বেশি থাকে, তাহলে সে কিন্তু সবকিছু ওভারকাম করতে পারে। এই যে আমাদের মিসি মার্লো যে সাফারিং করতেছিল টার্নার সিনড্রোম, কিন্তু সে ছিল একজন কিন্তু বিখ্যাত জিমন্যাস্ট। তাই আমাদের মনকে কখনোই দুর্বল করা যাবে না, যত প্রবলেমই আসুক না কেন। এখন হচ্ছে মুলার-জেনেসিস। আমাদের স্টুডেন্টদের জন্য টার্নার সিনড্রোম পর্যন্ত পড়লেই চলবে। এখান থেকে মেইনলি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য শুরু। তোমরাও দেখো, কিন্তু তোমাদের এখান থেকে খুব একটা কিছু আসবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে অ্যামেনিউরিয়া, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেক পফে কোনো না কোনো রিটেন কোশ্চেন, এসবিএ, এমসিকিউ থাকে। লাস্ট বারও কিন্তু তোমাদের ক্রিপ্টোমেনোরিয়া নিয়ে কোশ্চেন ছিল। আর এসবিও তো একটা ছিল, যে কমন কজেস অফ মেনোরেজিয়া। আচ্ছা, মুলার রেজিস্ট্যান্সটা কি? এটাকে আমরা আরেকটা নামে বলি এমআরকে সিনড্রোম। প্রথম যদি কমন কজ হয় টার্নার সিনড্রোম, সেকেন্ড কমন কজই হবে মুলার-জেনেসিস। এখানে আমরা কি পাবো? পেশেন্টটা ফেনোটাইপিক্যালি ফিমেল, গ্রোথ অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর নর্মাল, ভালভাটা নর্মাল, blind ending vaginal deep roll not more than 1.5 cm in depth. uterine development হচ্ছে very rudimentary। 40% অফ পেশেন্টের হচ্ছে রেনাল অ্যানোমালি থাকবে, 50% এর হচ্ছে স্কেলেটাল অ্যানোমালি থাকে। ইনভেস্টিগেশন কি করব? আগের মতোই আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম যে অ্যাবসেন্স অফ ইউটেরাস, সাথে আমরা রেনাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাও ডিটেক্ট করে দেখব। এমআরআই একটা করতে পারি। ল্যাপারোস্কোপি করলে দেখব তার ফ্যালোপিয়ান টিউব নাই, ইউটেরাস নাই, কিন্তু তার কিন্তু ওভারি প্রেজেন্ট। ক্যারিওটাইপিক কি? 46XX। কাউন্সেলিং কি করব একটা পেশেন্টকে? যেহেতু পেশেন্টটা ইউজুয়ালি 13 to 15 ইয়ার্স বা ম্যাক্সিমাম 16 ইয়ার্স আসে, মানে তার এখনো 18 বছর হয় নাই, তাহলে এই ক্ষেত্রে কাউন্সেলিং এর সময় কিন্তু পেশেন্টের সাথে সাথে পেশেন্টের বাবা মাকেও প্রেজেন্ট থাকতে হবে, মানে একজন লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে। পেশেন্ট কি কাউন্সেলিং করতে হবে? কাউন্সেলিং করতে হবে, যেহেতু আপনার মেয়ের কোনো জরায়ু নাই, তাই তার কখনো মাসিক হবে না এবং সে কখনো মা হতে পারবে না। তাই তাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে সে নিজের চেষ্টায় নিজে সারা জীবন চলতে পারে, মানে একজন স্বাবলম্বী হিসেবে গড়ে ওঠে। যদি বিয়ের কথা চিন্তা করতে হয়, তবে বিয়ের আগেই হাজবেন্ডকে সব ডিটেলস বলতে হবে, এবং যাতে বাচ্চাটা কোনো ইস্যু না থাকে এর মধ্যে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি আর কোনো মেয়ে থাকে, তাদেরকেও ইভ্যালুয়েশন করে দেখতে হবে যে তাদের এই প্রবলেমটা আছে কিনা। যদিও এখন হচ্ছে অনেকগুলো অপশন আছে, যেহেতু টার্নার সিনড্রোমের পেশেন্টের ওভারি প্রেজেন্ট, তার ফলে সে কি সারোগেসি করতে পারে, এবং বর্তমান যে লেটেস্ট টেকনোলজি ইউট্রাইন ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, তার মাধ্যমে সে মা হতে পারেন। এখন ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে নন সার্জিক্যাল অ্যাপ্রোচ আর সার্জিক্যাল অ্যাপ্রোচ। নন সার্জিক্যাল অ্যাপ্রোচে আমরা কি কি করতে পারি? ফ্র্যাঙ্ক মেথড, ইনগ্রাম মেথড, যেখানে হচ্ছে একটা ভ্যাজাইনাল ডায়াটর 20 থেকে 30 মিনিট ওয়ান সেটিংসে 2 থেকে 3 বার করতে বলা হয়। ইউজুয়ালি এইভাবে করতে করতেও মোটামুটি একটা ভ্যাজাইনাল ডেভেলপ হয়ে যায়, যার মাধ্যমে সে তার কয়টাল ফাংশনটা কমপ্লিট করতে পারে। এটার জন্য 4 থেকে 6 মাস লাগে। অথবা হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ।
এখন নন সার্জিক্যাল অ্যাপ্রোচটা আমরা তখনই করতে পারবো যদি তার ভ্যাজাইনাল টিস্যুটা প্রেজেন্ট থাকে। আর সার্জিক্যাল অ্যাপ্রোচটা কি? ভ্যাজাইনোপ্লাস্টি অপারেশন। এখানে কি কি মেথড আছে? যেমন ম্যাক ইন্ডুই মেথড, উইলিয়ামস ভ্যালভো ভ্যাজাইনোপ্লাস্টি, ভেচিটি অ্যান্ড ডেইডো। ম্যাক ইন্ডুই মেথডে কি করা হয়? একটা স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট ইউজ করা হয়। এখানে একটা মোল্ড ইউজ করা হয় এবং সেই মোল্ডটা 7 দিন পর পর চেঞ্জ করা হয়। ইউজুয়ালি 2 থেকে 3 বার সেটিংস করার পরে মোটামুটি একটা ভ্যাজাইনা ডেভেলপ করে। কিন্তু এটা একটা খুবই অরিসাম, পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং এটা খুবই একটা কঠিন কাজ। তবে নন সার্জিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে বেস্ট মেথড। এখানে পেশেন্টের কোনো হসপিটালাইজেশন লাগতেছে না, পেশেন্টকে আসতেছে, আমরা তাকে শিখাই দিচ্ছি যে আপনার এইভাবে এভাবে প্র্যাকটিস করলেই চলবে। এবং ইউজুয়ালি আমরা সবসময় খেয়াল করবো যেটা বিয়ের কিছুদিন আগের থেকে স্টার্ট করতে। এখন অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটার অপর নাম হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। এটা কি একটা এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এটাও ফেনোটাইপিক্যালি ফিমেল, ভেরি ওয়েল ডেভেলপড ব্রেস্ট উইথ স্মল নিপল অ্যান্ড পেরিয়ারিওলা। এক্ষেত্রে যেটা বলা হয় পেশেন্টটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ লেডি বলা হয়, অনেক লম্বা একটা পেশেন্ট থাকে, স্ক্যান্টি অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, নর্মাল বাট ইম্যাচিউর ভালভা, ব্লাইন্ড ভ্যাজাইনা, ইউট্রাস, টিউব, ওভারি কিছুই এখানে থাকবে না। আমার কিন্তু মুলিয়ার জেনেসিসে ওভারি ছিল, ইউট্রাস অ্যান্ড টিউব অ্যাবসেন্ট ছিল, কিন্তু অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোমে কিন্তু ইউট্রাস, টিউব, ওভারি কোনোটাই থাকবে না। তার পরিবর্তে এখানে কি থাকবে? টেস্টিস থাকবে। টেস্টিসটা কোথায় খুঁজতে হবে আমাদেরকে? ইঙ্গুইনাল রিজনও থাকতে পারে, ল্যাবিয়াল মেজরাতে দেখা যাচ্ছে একটা সোয়েলিং এর মতো থাকতে পারে, অথবা অ্যাবডোমেনে থাকতে পারে। এবং ইউনাইটেডাল টেন্ডেন্সি মানে কি? লং আর্মস, বিগ হ্যান্ডস এন্ড ফিট। এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, এই যে একটা পেশেন্টের হচ্ছে ল্যাবিয়ার মেজরাতে একটা সোয়েলিং ছিল, সেখান থেকে আমরা টেস্টিসটা রিমুভ করলাম। আরেকটা পেশেন্টের হচ্ছে ইঙ্গুইনাল রিজনে ছিল, ল্যাপারোস্কোপি করেছিলাম, সেখান থেকে রিমুভ করা যেতে পারে। ইনভেস্টিগেশন কি করব? একই ফর্মুলা, আলট্রাসোনোগ্রাম, হরমোনাল স্টাডি, ক্যারিওটাইপিং, ল্যাপারোস্কোপি। আলট্রাসোনোগ্রাম করে কি দেখবো? এখানে কোনো ওভারি নাই, ইউট্রাস নাই। টেস্টোস্টেরন লেভেল দেখবো, সেটা মেল রেঞ্জে আছে। ইস্ট্রোজেন লেভেলটা কি? মেল রেঞ্জে অথবা লো ফিমেল রেঞ্জে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন দুইটাই ইনক্রিজ থাকবে এখানে। ক্যারিওটাইপিং করলে কি পাবো? 46XY। এখানে গোনাডাল বায়োপসি হচ্ছে কনফার্মেটরি। বায়োপসি করলে আমরা কি পাবো? সেখানে বায়োপসি করলে আমরা 3টা জিনিস দেখবো। একটা দেখবো সেমিনিফেরাস যে টিউবলস গুলো, এটা স্মল এন্ড হায়ালিনাইজড, স্পার্মাটোজেনেসিস অ্যাবসেন্ট, এন্ড লিডিক এন্ড সার্টুলি সেলসটা হচ্ছে নরমাল। কাউন্সেলিং কি? এখানের কাউন্সেলিংটাও হচ্ছে মুলার এর মতোই, কিন্তু এখানে যেটা এক্সট্রা বলতে হবে, এখানে যেহেতু ওভারিও নাই, সেক্ষেত্রে আমার হচ্ছে সারোগেসির অপশনটা নাই। আরেকটা হচ্ছে পেশেন্টের যেহেতু টেস্টিসটা আছে, সেক্ষেত্রে তার গোনাডোব্লাস্টোমা হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে আমাকে পিউবার্টির পরপরই বা পিউবার্টির আগে গোনাডেক্টমি করতে হবে যদি গোনাড প্রেজেন্ট থাকে, কারণ অনেক সময় এটা অ্যাবসেন্ট হতে পারে। এবং গোনাডেক্টমির পরে তাকে এইচআরটি দিতে হবে, কি? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু গোনাডেক্টমির পর হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, কিন্তু যদি মেনোপজের পরে হতো, মানে মেনোপজের ক্ষেত্রে আমরা কি বলি সেটা কিন্তু আরেকটা আলাদা জিনিস, সেখানে কিন্তু এমএসটি। আচ্ছা, এরপর আসবো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এটা একটা নাম হচ্ছে অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। এটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানে মেইন প্রবলেমটা কি? সেটা হচ্ছে স্টেরয়েড মেটাবলিজমে একটা এরর। সেটা কার কোন কোন এনজাইমের ক্ষেত্রে হতে পারে? 20 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিতে মেইনলি হয়। এছাড়া হতে পারে 11 হাইড্রোক্সিলেজ এন্ড 3 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেস। কিন্তু এখানে ইউজুয়ালি গার্লসরা ফার্টাইল হয়, এবং তার ফ্যামিলিতে তার আদার কোনো সিবলিংস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। প্যাথোফিজিওলজি কি এখানে? সেটা হচ্ছে ল্যাক অফ কর্টিসল প্রোডাকশন, এক্সেস অফ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা স্টিমুলেটস করতেছে অ্যাড্রেনালকে টু প্রোডিউস এক্সেস অ্যান্ড্রোজেন। আর এছাড়া তার অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সিও থাকতে পারে, যেটা করতে পারে এক্সেস সল্ট ডেফিসিয়েন্সি, যেটাকে বলি সল্ট লুজিং সিনড্রোম। ক্লিনিক্যাল ফিচার কি আসবে? অ্যাম্বিগুইটি অফ সেক্স এট বার্থ, হার্সিডিজম, অ্যামেনিভিয়া।
এক্সামিনেশন কি করে পাবো? এনলার্জ ক্লাইটোরিস, ফিউশন অফ ল্যাবিয়া মাইনর। ক্লাইটোরিসটা আমরা এনলার্জ কখন বলবো? নর্মালি এটা হবে লেস দেন 1 সেন্টিমিটার, আর পেনিসটা হয় ইউজুয়ালি 2.5 সেন্টিমিটার। এখন অ্যাম্বিগুইটি কখন? যখন সে 1 থেকে 2.5 সেন্টিমিটারের মধ্যে হবে, তখন আমরা তাকে বলবো এনলার্জ ক্লাইটোরিস। ইনভেস্টিগেশনসে আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা প্রেজেন্স অফ ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি সবই পাবো এখানে। সেক্স ক্রোমাটিনেও রিভার্স পজিটিভ বারবুডি, কারণ এখানে 46 ডাবল এক্স। সিরামে দেখবো 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন এলিভেটেড টু বেয়ন্ড 800 ন্যানোগ্রাম পার ডে। আমরা যখন লেভেলগুলো লিখবো অবশ্যই ন্যানোগ্রামে না পিকোগ্রামে, এগুলো একটু খেয়াল করে লিখতে হবে। ইলেকট্রোলাইটটা চেক করবো, কারণ এখানে তার ইলেকট্রোলাইটসে অ্যাবনর্মালিটি থাকে। ইউরিনারি এক্সক্রিশন অফ প্রেগন্যানিট্রিওল এন্ড 17 কিটোস্টোসটা দেখতে হবে। ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সেলিং এন্ড রিঅ্যাসুরেন্স। মেডিকেলের মধ্যে তাকে কর্টিসল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। প্রথমে হচ্ছে 0.5 মিলিগ্রাম করে দিব, তারপর লাগলে ট্যাপারিং করে দেব। অ্যান্টি অ্যান্ড্রোজেন কি দিব? সিপ্রোটিয়ন অ্যাসিটেট দিতে পারি, স্পাইনোল্যাকটিন ইউজ করতে পারি। সার্জিক্যাল হচ্ছে লেজার ফর হার্সুটিজম এন্ড ক্লাইটোপ্লাস্টি। লাস্ট ওয়ান ইজ টেস্টিকুলার রিগ্রেশন সিনড্রোম বা সয়ার সিনড্রোম। এখানে যেটা পেশেন্ট প্রেজেন্ট করবে প্রাইমারি অ্যামনিউরিয়া নিয়ে, কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবসেন্ট থাকবে। এখানে কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যাবসেন্ট, কিন্তু তার এক্সটার্নাল আর ইন্টারনাল জেনিটালিয়াটা কিন্তু ফিমেল। গোনাডস আর ফাইব্রাস ডিউ টু ফেলিয়ার অফ ডেভেলপমেন্ট অর রিগ্রেশন। ইনভেস্টিগেশন কি করব? আল্ট্রাসোনোগ্রাম করব, অ্যান্টিমুলারিন হরমোন দেখব, টেস্টোস্টেরন করব এবং ক্যারিওটাইপিং 46XY। ট্রিটমেন্ট কি? কাউন্সেলিং এন্ড এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টিন থেরাপি। এই সেশনটাতে কার কি কোশ্চেন আছে এখন একটু সবাই ইনবক্সে লিখতে থাকেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই যে মুলার অ্যাজেনেসিস, টার্নার সিনড্রোম, এআইএস, তিনটা কেসই কিন্তু ইম্পর্টেন্ট। ইউজুয়ালি কিন্তু এই কেসগুলো থাকে। এবং আমরা যদি একটা হিস্ট্রি নেওয়া শুরু করি, দেখা যাবে যে একটা মুলার অ্যাজেনেসিস এর পেশেন্ট বা এআইএস এর পেশেন্ট কি একটা হিস্ট্রি দেবে, সে বলবে যে আমার হচ্ছে এখনো মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়নি। পেশেন্টটা ইউজুয়ালি 15 to 16 ইয়ার্স এর মধ্যে থাকে, এবং এদেরকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই ইজি। মুলার এজেনেসিস পেশেন্টকে আমরা প্রথমেই দেখবো যে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো প্রেজেন্ট আছে। সেক্ষেত্রে যদি আমরা এআইএস চিন্তা করি, সেক্ষেত্রে দেবো কি তার পিভিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার এগুলা কিন্তু স্ক্যান্টি। ব্রেস্ট ডেভেলপমেন্ট মুলার এজেনেসিসের ক্ষেত্রে কিন্তু স্ট্যানার স্টেজ 4 অথবা 5 পাবো। আর যদি এক্ষেত্রে এএসএসটা দেখি, সেটা কিন্তু স্ট্যানার স্টেজ 3 থাকে, 3 to 4। যদি বলে তুমি একটা টেস্ট করে বলো পেশেন্টটা কি মুলার অ্যাজেনেসিস না এআইএস, তাহলে আমরা তখন কি টেস্টের কথা বলবো? আমাদের জন্য সবচেয়ে ফিজিবল যে টেস্টটা, কম খরচে যে টেস্টটা, সেটা হচ্ছে সেরাম টেস্টোস্টেরন। সেরাম টেস্টোস্টেরন লেভেল করতে দেব। মুলার অ্যাজেনেসিস পেশেন্টটা করলে দেখা যাবে যে নরমাল, আর এআইএস এর পেশেন্ট করলে দেখবো আমার পেশেন্টের হচ্ছে লেভেলটা অনেক হাই, মানে মেল রেঞ্জের দিকে আছে। প্রাইমারি অ্যামনিওর যে পেশেন্ট গুলা, যেহেতু হচ্ছে তারা বেশিরভাগই থাকতেছে হচ্ছে আনম্যারিড, সেক্ষেত্রে কিন্তু কোনো পিভি আমরা করব না। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট করব পার রেক্টাল এক্সামিনেশন। তবে আমরা হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার দিয়ে ওখানে একটা প্রেস করব, প্রেস করে দেখব যে এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েটদের জন্য। আন্ডার গ্রাজুয়েট কিন্তু কিছুই করতে হবে না, এবং আন্ডার গ্রাজুয়েটদের কখনোই এই ধরনের কেস পরীক্ষা আসবে না। পোস্ট গ্রাজুয়েটে কি করবো, আমরা একটা লিটল ফিঙ্গার প্রেস করে দেখবো যে ফিঙ্গারটা মানে ঢোকানো যায় কিনা, মানে হালকা করে, একদম হালকা করে, অ্যাজ এ শি ইজ আনম্যারিড গার্ল। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা দেখবো এআইএস এ কিন্তু মোটামুটি একটু ইন্ট্রোডিউস করা যায় যে 1.5 to 2.5 সেন্টিমিটার, মানে মোটামুটি লিটল ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করা যায়। কিন্তু মুলার অ্যাজেনেসিসে কিন্তু তেমন দেখা যায় শুধুই মাত্র একটা ডিম্পলের মধ্যে একটা ডিপ্রেশন, আর কিছুই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে টার্নার সিনড্রোম এবং টার্নার মোজাইক। টার্নার মোজাইকে কিন্তু পেশেন্ট আসতে পারে যে তার আগে একটা বেবি হয়েছে বা অ্যাবর্শন হয়েছে,
এরকম কিন্তু ফিচার নিয়ে আসতে পারে, কারণ কিছু ফলিকল তার ডেভেলপ করছিল, সেই ফলিকুলার গুলো থেকেই যে মেনস্ট্রুয়েশন হয়েছে প্রথম দিকে এক বছর হয়তো হয়ে সেখান থেকে সে প্রেগনেন্সি হয়েছে। কিন্তু যে টার্নার সিনড্রোম, মানে ট্রু টার্নার, তার কিন্তু প্রথম থেকেই প্রাইমারি অ্যামনিয়া, তার কিন্তু কখনোই মেনস্ট্রুয়েশন হবে না। আর একটা গোনাডেক্টমি আমরা কোন কোন কেসে করব? গোনাডেক্টমি আমরা দুইটা কেসে করতেছি, একটা হচ্ছে এআইএস এর ক্ষেত্রে আর একটা হচ্ছে সয়ার সিনড্রোমের ক্ষেত্রে। মানে যেখানে আমার ওয়াই কন্টেনিং ক্রোমোজোম আছে, যেখানে টেস্টিস আছে, সেখানে হচ্ছে আমার গোনাডোব্লাস্টোমা হওয়ার চান্স আছে, ডিসজার্মিনামা হওয়ার চান্স আছে, এবং সেটা কিন্তু মোটামুটি পিউবার্টি পরে ডেভেলপ করে। সেখানে কিন্তু আমাকে গোনাডেক্টমি করতে হবে। তাহলে স্টুডেন্টরা এবং সিনিয়র আপু বা ভাইয়ারা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে এখানে ইনবক্সে লিখতে পারেন বা এখানে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিতে। এবং স্টুডেন্টদের যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় যে তোমরা ফেস করতেছো যে এখানে আমি বুঝতে পারতেছি না, আমাকে নক করলে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কারো কোনো সাজেশন থাকে, আপু বা ভাইয়ারা বা আমার স্টুডেন্টরা, তোমরা আমাকে ইনবক্স করো, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে। তাহলে আপু, ভাইয়া এবং আমার স্টুডেন্টরা সবাইকে থ্যাঙ্কস, এই রোজার মাসও এত কষ্ট করে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আশা করি সবাই বাসায় থাকবা, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। তো আজকের মতো এখানেই শেষ করছি।